অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের নিজস্ব একটা রোড ম্যাপ আছে, নিজস্ব কিছু এজেন্ডা আছে। তিনি নিজের মতো করে কিছু কাজ করতে চান। তার এজেন্ডা কি? তার রোড ম্যাপটাই বা কি? তার যে রোড ম্যাপ, তার যে কর্ম পরিকল্পনা যেটি তিনি করতে চান, তার সঙ্গে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে যারা জুলাই আগস্টের আন্দোলনের অন্যতম অংশীদার, যে আন্দোলনের মাধ্যমে ক্ষমতার পট পরিবর্তন ঘটেছে বাংলাদেশে, সেই রাজনৈতিক দলগুলোর যে রোড ম্যাপ কিংবা যে আকাঙ্ক্ষা, তার সঙ্গে কি সাংঘর্ষিক না সঙ্গতিপূর্ণ? এই প্রশ্নগুলো উঠছে। এই প্রশ্নগুলো নিয়ে ঠিক সেই অর্থে তেমনভাবে আলোচনা হচ্ছে না, কিন্তু প্রশ্নগুলো উঠছে এবং এই প্রশ্নগুলোর পেছনে ভ্যালিড কিছু রিজন আছে। দর্শক, আমরা যদি খেয়াল করে দেখি যে নিউ ইয়র্কে ডক্টর মোহাম্মদ ইউনূস যে আন্দোলনের নেপথ্য কারিগর বলে যে মাহফুজ আলমকে পরিচয় করে দিয়েছেন, সেটি নিয়ে বাংলাদেশের বিভিন্ন মহলে বেশ তুমুল আলোচনা হচ্ছে, আমি বলবো সমালোচনায় হচ্ছে। এবং এই সমালোচনা যারা করছেন তারা কিন্তু গত আন্দোলনের স্টেক হোল্ডার, এবং তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে তাদের সরকার বলেই মনে করেন। তা সত্ত্বেও তারা কেন ডক্টর মোহাম্মদ ইউনূসের এই মানে মাহফুজকে আন্দোলনের কারিগর, নেপথ্য কারিগর হিসেবে পরিচয় করিয়ে দেওয়াটাকে সহজভাবে নিতে পারেননি? কিংবা আরও আগে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ঘোষণা করেছিলেন যে ছাত্ররাই হচ্ছে তার নিয়োগকর্তা, ছাত্ররা তাকে নিয়োগ করেছে, সেটি নিয়েও একটি প্রতিক্রিয়া হয়েছিল, সেটি নিয়েও সমালোচনা হয়েছিল। এবং ডক্টর ইউনূস বারবার এই ছাত্রদেরকেই সব কিছুর কেন্দ্রবিন্দুতে স্থাপন করতে চাচ্ছেন, এবং স্থাপন করার প্রক্রিয়াটায় তিনি বাদবাকি রাজনৈতিক দলগুলো বা বাদবাকি সামাজিক সাধারণ জনগণ কিংবা শ্রমিক জনতা, অন্যান্য বাকি সবাইকে অনেকটা মাইনাস করে দিচ্ছেন। এবং এটি আসলে আমার কাছে মনে হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের রোড ম্যাপ। তিনি সামনে এগোবেন এবং তার সামনে এগোনোর প্রক্রিয়ায় তিনি তার নিজের মতো করে এগোবেন। সেই প্রক্রিয়ায় কারা গত আন্দোলনের অংশীদার ছিল, কারা গত আন্দোলনের স্টেক হোল্ডার, সেটি তার কাছে খুব বেশি বিবেচ্য নয়, খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। কেন নয় সেই আলোচনাটা করি। আপনাদের নিশ্চয় খেয়াল আছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণের পরপরই বিএনপি, যে অন্যতম প্রধান রাজনৈতিক দল এই মুহূর্তে, যারা মনে করছে এবং যেটি বাস্তবতা যে এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনাই সবচেয়ে বেশি, তারা প্রথমে 3 মাসের মধ্যে নির্বাচনের দাবি করেছিল। তারপরে অবশ্য তারা সেই জায়গাটি থেকে সরে এসেছে। তারা বলেছে যে তারা তত্ত্বাবধায়ক সরকারকে সময় দিতে চায়, একটি যৌক্তিক সংস্কার কর্মকাণ্ড পরিচালনা করার জন্য একটি যৌক্তিক সময় দিবে। এবং তারপরে আমরা আবার দেখলাম যে তাদের সেই জায়গাটা থেকে আবার তারা সরে গিয়ে একটি রোড ম্যাপ চাইতে শুরু করেছে, যে সংস্কার কতদিনে আপনি সংস্কার করবেন, কি সংস্কার করবেন। এবং এই জায়গাটায় আরও একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল জামাত ইসলামী, যদিও এখন বলা হচ্ছে যে অনেকে বিষয়টাকে এইভাবে দেখছেন যে এই আন্দোলনের মূল পরিকল্পনাটা বা মূল শক্তি আসলে ছিল জামাত ইসলামী। কারণ ছাত্র আন্দোলনে যারা সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন তাদের অনেকেই এখন নিজেদের রাজনৈতিক পরিচয় দিতে শুরু করেছেন, এবং দেখা যাচ্ছে যে তাদের অনেকেই আসলে ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ফলে বিষয়টি একভাবে প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে যে এই আন্দোলনের মূল স্টিয়ারিংটি আসলে জামাতে ইসলামী কিংবা ছাত্র শিবিরের হাতে ছিল। ফলে এই ক্রেডিট নিয়েও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কেবলমাত্র ছাত্রদেরকে ক্রেডিট দিতে চাচ্ছেন, আবার সমন্বয়করা নিজেদেরকে দাবি করছেন জামাতে ইসলামী বা ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মী হিসাবে। আবার বিএনপি, তারা বলছেন যে আমরা গত 15 বছর ধরে দেশে আন্দোলন করছি, নির্যাতন নিপীড়ন সহ্য করছি, জেল জুলুম সহ্য করছি। ফলে এই ত্রিমুখী একটা জায়গায় ক্রেডিটের একটা লড়াই আছে সেখানে। এবং এই ক্রেডিটের লড়াইয়ের মধ্যেও কিন্তু বিএনপি এবং জামাত ইসলামী দুটি দলের অবস্থান আমরা একদম শুরু থেকে দেখেছি ভিন্ন ভিন্ন। ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের পর থেকে একদিকে বিএনপির নেতা কর্মীরা নানা জায়গায় হামলা, ভাঙচুর, লুটপাট, চাঁদাবাজি এগুলোতে লিপ্ত হয়ে গিয়েছে। যদিও দল চেষ্টা করেছে নানাভাবে, কোথাও কোথাও তারা কঠিন পদক্ষেপও নিয়েছে এগুলো বন্ধ করার জন্য। আর জামাত ইসলামী অনেকটা অভিভাবকের মতো নানা জায়গায় গিয়ে গিয়ে সেখানে দেখা সাক্ষাৎ করা, আশ্বস্ত করা যে সমস্যা হবে না, এরকম একটা জায়গায় তারা ছিল। আবার
নির্বাচনের প্রশ্নে বিএনপি যতটা তাড়াহুড়া করতে চেয়েছে, জামাত ইসলামী ততটাই বলেছে অত তাড়াহুড়া করার কিছু নেই, আমরা সময় দিতে চাই। এবং বিভিন্ন সময় রাস্তায়, মাঠে, ময়দানে বিভিন্ন জায়গায় বিএনপি সমর্থক, ছাত্রদল সমর্থক, জামাত ইসলামী ছাত্র শিবিরের সমর্থকদের মধ্যে মারপিটের ঘটনাও ঘটেছে, সেগুলো আমরা পত্রপত্রিকায় দেখেছি। কিন্তু বিগত আন্দোলনে এরা সবাই কিন্তু একসঙ্গে ছিল। তাহলে এখন আমরা কি দেখতে পাচ্ছি? এখন আমরা দেখতে পাচ্ছি যে মানে মাঠে ময়দানে জামাতে ইসলামী কিংবা ইসলামী ছাত্র শিবির, বিএনপি কিংবা ছাত্রদল, তারা তাদের মধ্যে এক ধরনের একটা ভিন্নমুখী অবস্থান আছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস ছাত্রদেরকে নিয়ে তিনি বারবার ঘোষণা দিয়ে যাচ্ছেন যে তারা আসলে মূল স্রোত এই আন্দোলনের কিংবা এই সরকারের। যাই হোক, ডক্টর মোহাম্মদ ইউনূস সংস্কার করবেন, সংস্কারের পর নির্বাচন হবে। তিনি কখনোই পরিষ্কারভাবে বলেননি সংস্কার করতে তিনি কত সময় নেবেন। কখনো পরিষ্কার করে তিনি বলেননি যে তিনি আসলে কতটা সময় এই দায়িত্ব পালন করবেন। আমরা খেয়াল করে দেখলাম যে কয়েকদিন আগে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যখন বললেন যে তার মতে যে 18 মাস একটা সময়, যেই সময়ের মধ্যে বাংলাদেশের আসলে একটা ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে ল্যান্ড করাটা সম্ভব এবং উচিত। অর্থাৎ তিনি একরকমভাবে 18 মাসের একটা টাইম ফ্রেম বললেন যে এই সময়ের মধ্যেই মানে সংস্কারের ধারাবাহিকতায় একটি নির্বাচন অনুষ্ঠিত হওয়া দরকার। আমরা তাৎক্ষণিকভাবে এটি নিয়ে যে খুব বেশি ক্রিয়া প্রতিক্রিয়া হয়েছে বিষয়টি সেরকম না, বরং বিএনপি থেকে বলা হয়েছে, বা রুহুল কবির রিজভী তিনি বলেছেন যে এতটা সময় লাগারও তো কোনো কথা না। অর্থাৎ বিএনপি মনে করেছে যে 18 মাসেরও কম সময়ের মধ্যে নির্বাচন হওয়া দরকার। আবার ঠিক একই সময়ে ওয়াকারুজ্জামানের এই যে ঘোষণা 18 মাসের মধ্যে নির্বাচন হওয়ার যে বিষয়টি, সেটি নিয়ে ঢাকার দৈনিক প্রথম আলো একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথাবার্তা বলে। এবং সেখানে বিএনপি নেতারা যারা বক্তব্য দিয়েছেন তারা স্পষ্ট করে বলেছেন যে আসলে তারা মনে করেন যে যত দ্রুত নির্বাচন হবে ততই মঙ্গল, তত দ্রুতই দেশ গণতন্ত্রের পথে যাবে। আবার জাতীয় পার্টি মনে করেছে, জাতীয় পার্টির যিনি কথা বলেছেন তারা বলেছেন যে অত তাড়াহুড়া করার কিছু নয়, সংস্কার হোক, দেশে কিছু সংস্কার হওয়াটা জরুরি হয়ে পড়েছে, সংস্কারের পরে কোনো একটা সময় নির্বাচন হবে। জাতীয় পার্টির এগুলো নিয়ে খুব বেশি যে তাড়াহুড়া আছে বা খুব বেশি মানে কোনো ভাবনা আছে সেটা মনে হয়নি সেই বক্তব্যে। ইন্টারেস্টিংলি জামাতে ইসলামী আবার ভিন্ন রকম বক্তব্য দিয়েছে। তারা বলছে, জামাতের সেক্রেটারি জেনারেল গোলাম পারওয়ার, তাকে কোট করেছে প্রথম আলো, গোলাম পারওয়ারকে, এবং তিনি বলেছেন যে আমরা আসলে দিনক্ষণ ঘন্টা বেঁধে দিয়ে আমরা নির্বাচনের জন্য কোনো সময় আমরা বেঁধে দিতে চাই না। এবং তার বক্তব্যটি হচ্ছে এরকম যে সংস্কার করতে হবে যখন মানে প্রয়োজন, সেই সময়টাই নির্বাচন হবে। এবং শুরু থেকে আসলে বিএনপি যতটা তাড়াহুড়া করেছে, জামাত ততটাই রিল্যাক্স থেকেছে যে নির্বাচন নিয়ে আসলে তেমন কোনো তাদের মধ্যে কোনো তাড়াহুড়া নাই। আমাদের লক্ষ্য ছিল যে সেনাবাহিনী প্রধান এই যে 18 মাসের একটি সময়সীমার কথা বললেন, সেই সময়টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিউ ইয়র্কে, তার প্রতিক্রিয়া কি, সেই দিকে আমাদের মনোযোগ ছিল, কারণ সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ। তিনি আসলে কি বলতে চান এই বিষয়ে। তিনি সরাসরি কোনো প্রতিক্রিয়া প্রকাশ করেননি, তবে নিউ ইয়র্কে 24শে সেপ্টেম্বর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভারের সঙ্গে তিনি বৈঠক যখন করেন, সেই বৈঠকে সঙ্গত কারণেই ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের প্রসঙ্গটি হয়তো বা সেই বৈঠকে এসে থাকবে। আমি ঢাকার প্রথম আলোতে যে রিপোর্টটি করেছে সেখানে তাকে উদ্ধৃত করে বলা হয়েছে, সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন সংস্কারের বিষয়ে ঐক্যমতে উপনীত ও ভোটার তালিকা তৈরি হলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জেনারেল ওয়াকারুজ্জামান দুইজনের অবস্থানের মাঝখানে কোথায় যেন একটা আমরা ফাঁক প্রত্যক্ষ করলাম, একটু ডিস্টেন্স আমরা লক্ষ্য করলাম। সেনাবাহিনী প্রধান বলছেন যে 18 মাসের মধ্যেই দেশে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানে পৌঁছে যাওয়া বা শুরু করা এটি সম্ভব, এবং ডক্টর ইউনূস কিন্তু সেই কোনো সময়সীমা সেটি নিয়ে তিনি কোনো প্রতিক্রিয়া প্রকাশ করলেন না, কোনো কথাই বলেন না। তিনি কি বললেন যে সংস্কারের বিষয়ে ঐক্যমতে উপনীত, মানে সব পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে একটা কনসেনসাস তৈরি হতে হবে, এবং যদি কনসেনসাস তৈরি না হয় তাহলে কি হবে?
এবং একটা ভোটার তালিকা হলে তারপরেই তিনি নির্বাচনের ঘোষণা করবেন। কিন্তু এই যে সংস্কারের প্রশ্নে ঐক্যমত্য হওয়া, ভোটার তালিকা হওয়া, এইটা কতদিনের মধ্যে হবে সেটি নিয়ে তিনি স্পষ্ট করে কোনো কথা বলেননি। তিনি অবশ্য বলেছেন যে নির্বাচন, বেসামরিক প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন, সংবিধানে গুরুত্বপূর্ণ সংস্কারের সুপারিশ করার জন্য তার অন্তর্বর্তী সরকার কয়েকটি কমিশন গঠন করেছে আগামী মাসগুলোতে। তিনি এই শব্দটি প্রথম আলো রিপোর্টে এইভাবেই বলা হয়েছে যে মাসগুলোতে তারা একটি রিপোর্ট দিবে এবং তখনই সংস্কারের বিষয়ে ঐক্যমতে এই সুপারিশগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তারা আলোচনা করবেন এবং সংস্কারের বিষয়ে ঐক্যমতে উপনীত ভোটার তালিকা তৈরি হলে তারা নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। সো তার জায়গাটায় কিন্তু কোনো টাইম ফ্রেম নেই, যে 18 মাসের যে টাইম ফ্রেম, সেই টাইম ফ্রেম নিয়েও কোনো বক্তব্য নেই এবং ওনারও স্পেসিফিক কোনো টাইম ফ্রেম নেই। যদিও রুহুল কবির রিজভী বলেছেন যে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে বেশি সময় লাগার কথা নয়। এবং তিনি এটাও স্পষ্ট করে বলেছেন যে নির্বাচন কমিশনে যতটুকু স্বাধীনতা নিশ্চিত হওয়া দরকার সেই সব প্রয়োজনীয় সংস্কারের সুপারিশ করে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে বেশি সময় লাগার কথা না। অর্থাৎ রুহুল কবির রিজভী বা বিএনপি তারা মনে করছে যে বর্তমান যে ইলেকশন কমিশনটি আছে সেইখানে কিছু কিছু ক্ষেত্রে হয়তো সংস্কার করতে হবে, সেই ক্ষেত্রগুলোকে সংস্কার করে আসলে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া যায়। আমি আজকেই মানে অনলাইন ভার্সনে প্রথম আলোতে জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের একটি বক্তব্য পড়লাম। এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। আমরা এর আগে দেখেছি যে প্রথম আলো যখন নিজেদের রিপোর্টটি করেছে সেখানে সেক্রেটারি জেনারেল গোলাম পারোয়ার তিনি বলেছেন যে আমরা আসলে ঘন্টা টন্টা বেঁধে দিয়ে কোনো সময় নির্ধারণ করে দিতে চাই না, নির্বাচন হবে, সংস্কার হবে, মানে এক ধরনের একটা রিল্যাক্স একটা অ্যাটিটিউড তার ছিল। কিন্তু আমরা আজকে দেখলাম যে জামাতের আমির তিনি বলছেন যে অন্তর্বর্তী সরকারের কাছে তারা দুটি রোড ম্যাপ চেয়েছেন। সেই দুটি রোড ম্যাপ হচ্ছে, প্রথমটি হচ্ছে সংস্কারের, কি কি বিষয়ে সংস্কারের কাজ ওনারা করবেন, আর দ্বিতীয়টি হচ্ছে সংস্কারের সময়সীমা। অর্থাৎ জামাতের আমিরও কিন্তু সংস্কারটাকেই গুরুত্ব দিচ্ছেন এবং তিনি বলছেন যে সংস্কার কি কি করবেন, কতদিনের মধ্যে করবেন, সেটি ডক্টর মোহাম্মদ ইউনূসের জানানো উচিত, ঘোষণা করা উচিত। এবং তিনি এটাও বলছেন যে এটা মানে এই রোডম্যাপ যদি সফল হয় তাহলে দ্বিতীয় রোডম্যাপটাও সফল হবে। প্রথমটা যদি সফল না হয় দ্বিতীয়টার প্রয়োজনই নেই, ওটা দিয়ে কিছুই হবে না। আর প্রথমটা ঠিক করার জন্য অবশ্যই এই ব্যাপারে অংশীদার মানে এই যে সংস্কার এটা ঠিক করার জন্য মানে যারা স্টেক হোল্ডার আছে, পলিটিক্যাল পার্টিস, তাদের সঙ্গে তিনি কথা বলতে বলেছেন। আবার এটাও বলেছেন যদি এই রুট ম্যাপ ধরে সংস্কার এগোয়, মানে আপনি টাইম বলে দিয়ে কী কী সংস্কার করবেন, কতদিনের মধ্যে করবেন, এটি একটি সুস্পষ্টভাবে বলে দিয়ে একটা রোডম্যাপ তৈরি করে সেটিকে ধরে যদি আপনি সংস্কার করতে যান তাহলে খুব বেশি মাসের পর মাস খুব বেশি প্রয়োজন হবে না বলে তিনি বিশ্বাস করেন। এবং তিনি মনে করেন যে একটি সুনির্দিষ্ট সময়ের মধ্যেই এই নির্বাচনটি অনুষ্ঠানটি সম্ভব। এবং তিনি এটিও বলেন যে নির্বাচনের দিকে যাওয়া মানে গণতন্ত্রের দিকে ফিরে আসা। কাজেই তার একটু এখন মনে হচ্ছে যে এই বক্তব্যে তার একটু আগ্রহ আছে যে নির্বাচন, গণতন্ত্র এই বিষয়গুলোর ব্যাপারে যেন অন্তর্বর্তী সরকার সুস্পষ্ট একটি অবস্থান নেন এবং সুস্পষ্ট একটা রোডম্যাপ ঘোষণা করেন। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের মাথায় কি আছে? আমরা দেখলাম যে ইউনূস ক্লিন্টনের যে মার্কিন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের প্রোগ্রামে বক্তৃতা করেছেন তিনি, সেখানে মাহফুজকে আন্দোলনের নেপথ্য কারিগর হিসাবে পরিচয় করে দিয়েছেন। IMF-এর প্রধানের সঙ্গে বলেছেন যে মানে সুনির্দিষ্টভাবে কিছু বলেননি, কিন্তু তিনি বলেছেন যে তার ভোটার লিস্ট এবং কিছু সংস্কার সম্পূর্ণ হলে তারপরে নির্বাচন করবেন। কিন্তু আমরা দেখলাম যে নিউ ইয়র্ক টাইমসে যখন তিনি ইন্টারভিউ দিয়েছেন, নিউ ইয়র্ক টাইমসের ইন্টারভিউতে তিনি কথা বলার সময় তিনি কিন্তু একেবারেই বলেছেন যে তার কাছে নির্বাচনের কোনো মানে বাংলাদেশে কবে নির্বাচন হবে তার কোনো সময়সীমা আমার কাছে নেই। অর্থাৎ পলিটিক্যাল পার্টিস যেভাবেই রোডম্যাপের কথা বারবার বলুক না কেন, সংস্কারের সময়সীমা চাক না কেন,
বা কত দিনের মধ্যে সংস্কার, কী ধরনের সংস্কার হবে, সেগুলো নিয়ে তাদের কৌতূহল, আগ্রহ, তারা যাই থাকুক না কেন, ডক্টর ইউনূস কিন্তু স্পষ্ট করে বলছেন বাংলাদেশে কবে নির্বাচন হবে তার কোনো সময়সীমা আমার কাছে নেই। যে কয়েকটি কমিশন গঠন করা হয়েছে তারা সামনের মাসগুলোতে সংস্কার সুপারিশ দেবে বলে আশা করা হচ্ছে, তারপর নির্বাচনের জন্য একটি তারিখ নির্ধারণ করা হবে। আমি এই অংশগুলো ঢাকার প্রথম আলো থেকে নিয়েছি। প্রথম আলো নিউ ইয়র্ক টাইমসের যে ইন্টারভিউটি সেটি বাংলা করে ছেপেছে। দর্শক, আমি শুরুতে বলেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নিজস্ব একটি রোডম্যাপ আছে। সেই রোডম্যাপটি হচ্ছে ছাত্রদেরকে ঘিরে। তিনি ছাত্রদেরকে তার সঙ্গে রেখেছেন, তার নিয়োগকর্তা হিসাবে রেখেছেন, যে ছাত্ররা আবার একটি নতুন রাজনৈতিক দল গঠনও করেছে। নতুন একটি রাজনৈতিক দল গঠনের ইতিমধ্যে একটি রাজনৈতিক দল গঠিত হয়েছে, বা তার এই ছাত্ররাও একটি রাজনৈতিক দলের প্রক্রিয়ার মধ্যে সম্পৃক্ত হবে, এমন খবর আমরা জেনেছি। এবং সমন্বয়করা সারা দেশ একটা মানে ভ্রমণের কর্মসূচি তারা পালন করছিলেন, এখন যদিও সেটি আর আমরা দেখছি না। ফলে এইটি স্পষ্ট যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই ছাত্রদেরকে নিয়ে এবং যে রাজনৈতিক দলটি ঘোষণা করা হয়েছে সেগুলোকে নিয়ে তার হয়তো নিজস্ব কিছু পরিকল্পনা আছে, তিনি হয়তো সেই পরিকল্পনা মতো এগোচ্ছেন। এবং তার সেই পরিকল্পনার সঙ্গে অবশ্যই মনে হচ্ছে বিএনপি কিংবা জামাতে ইসলামী কিংবা অন্যান্য রাজনৈতিক দলগুলোর যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার সঙ্গে কোথায় যেন একটু ভিন্নতা আছে, একটু দূরত্ব আছে। এখন প্রশ্ন হচ্ছে যে রাজনৈতিক দলগুলো যে রোডম্যাপ চাচ্ছে, সংস্কার কি হবে তার একটি সুস্পষ্ট রূপরেখা চাচ্ছে, ডক্টর ইউনূস কি সেই চাওয়ার সঙ্গে প্রত্যাশার প্রতি সাড়া দিবেন, নাকি তিনি তার মতো করে ধীরে সুস্থিরে, খেয়াল করবেন দর্শক, তার কিন্তু মানে সংস্কারের নিয়ে কোনো তাড়াহুড়া নেই, নির্বাচন নিয়ে কোনো তাড়াহুড়া, কোনো কিছু নিয়ে কিন্তু কোনো তাড়াহুড়া নেই। তিনি একটা রিল্যাক্স মোডে তিনি দায়িত্ব পালন করে যাচ্ছেন। হ্যাঁ, সেই দায়িত্ব কতটা পালন মানে কতটা দক্ষতার সঙ্গে পালন করতে পারছেন সেগুলো নিয়ে প্রশ্ন করা যায়। কারণ আমরা ইতিমধ্যে দেখেছি যে প্রথম আলোর একটি জরিপে জনগণের যে মতামত প্রতিফলিত হয়েছে, সেখানে 51% পিপল বলছে তারা 1 মাসের শাসনে তারা দে আর নট হ্যাপি। সেটিও কিন্তু একটি বাস্তবতা। বাট অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি তার মতো করে এগিয়ে যাচ্ছেন, কাজ করে যাচ্ছেন, এবং তিনি নিউ ইয়র্কে এসে তার যে রোডম্যাপ, তার যে কর্ম পরিকল্পনা, তার একটা ইঙ্গিত প্রকাশ করেছেন বলে আমার কাছে মনে হয়েছে। আজ এ পর্যন্তই দর্শক, সামনে আবার কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন সবাই।